মাঝরাতে নিজের ঘরমাক্ত স্বামীকে বড় বিধবা জায়ের ঘর থেকে এলোমেলো অবস্থায় বের হতে দেখে ঠিক কীরকম প্রতিক্রিয়া দেখানো উচিত তা যেন এই মুহূর্তে ভুলেই গেছে প্রভাতী। নির্বাক হয়ে শুধু দেখছে মানুষটার বলিষ্ঠ শরীরে মাত্র লাগিয়ে আসা চিহ্ন। বোঝা যাচ্ছে খুব চট জলদি বের হয়েছে কাজ শেষ করে, যাতে কেউ জানতে না পারে। আর তাই তো গায়ের এলোমেলো পোশাকও ঠিক করে আসতে পারেনি। কিন্তু ভাগ্য হয়তো সহায় ছিল না, তাই তো হাতে নাতে ধরা পড়ে গেল। ধরা পড়ে গেছে। আদৌ কি এমনই? না, প্রভাতী তো জানতো এই বিষয়ে আগে থেকেই, কিন্তু কখনো তাকে সরাসরি জিজ্ঞেস করেনি, কারণ তাতে সমস্যা বাড়ত, সংসারে জটিলতার সৃষ্টি হতো। তারা অস্বীকার করত, উল্টো আমার উপর আরোপিত হতো সংসার বিচ্ছেদের বদনাম। লোকমুখে রটিত হতো বিধবা জায়ের প্রতি হিংসা করে এরকম মিথ্যা কথা রটাচ্ছি। মৃত ভাসুরের সন্তানদের দায়িত্ব না নেওয়ার জন্য এই পরিকল্পনা রচিত হয়েছে। তাই তো হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলাম। কিন্তু তাতে কি হতো? 1 বছরের জানাশোনার পর বিয়ের আসরে বসেছিলাম আমি, প্রভাতী, মিনহাজ আবদুল্লাহ আল রাফির সাথে। পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়েটা আমাদের জন্য 1 বছরের সময় দেওয়া হয়েছিল, যাতে একে অপরকে জানতে পারি, বুঝতে পারি। সব কিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল। বিয়েও হলো প্রায় 5.5 বছর। 2.5 বছরের একটা মেয়েও আছে, অথচ মাস 5 হলো মাত্র বড় ভাসুর পৃথিবীর মায়া ছেড়ে গেছেন, রেখে গেছেন পরিপূর্ণ এক যুবতী স্ত্রী, আর 6 বছরের একটি ছেলে এবং 2 বছরের একটি মেয়ে। এক কথায় ভরপুর সংসার। আমার শ্বশুর শাশুড়ি 2 ছেলে 1 মেয়ে। মেয়েকে বিয়ে দিয়ে 2 ছেলে নিয়ে যৌথ সংসার গড়ার ইচ্ছায় উনি 2 ছেলে বউকে নিয়ে এক ছাদের নিচে থাকেন। সুখে ছিল সব কিছু। বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকেই দেখেছি আমার স্বামী আর বড়জা মুক্তার মধ্যে ভালো বন্ধুত্ব। অনেকে এটাকে ভালো চোখে দেখে, তো অনেকেই খারাপ। আমার কাছে কোন রকম লেগেছে তা বুঝতে পারিনি, কারণ আমি এসব নিয়ে ভাবারই সময় পাই না। বিয়ের আগে চাকরি করতাম, বাচ্চা হওয়ার আগ অবধি সেই চাকরিই করতাম, তাই ঘরোয়া এইসব বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। তাছাড়া আমার শাশুড়ির মতে তাদের মধ্যে ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক। আমিও তাই বিশ্বাস করতাম, কারণ আমিও তো আমার ছোট ভাই আর বড় ভাবির মাঝে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছি। সত্যি বলতে আমার ভাবির কাছে আমরা 2 ভাই বোন হলাম সন্তানের মতোই, তাই সেই সম্পর্ক নিয়ে খারাপ চিন্তা করাও আমার জন্য গুনহা বলে মনে হতো। তাছাড়া আমার স্বামী অথবা যাকে কখনো কোনো বাজে অথবা চক্ষুশূল কাজ করতে দেখিনি, তাহলে সেই সম্পর্ক নিয়ে কোনো রকম বাজে চিন্তা করার মতো বিচ্ছিরি কাজ কেমনে করি? তবে সবটা যেন হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে গেল। আর সেই ঝড় ছিল আমার ভাসুরের হঠাৎ মৃত্যু। আল্লাহ জানেন কেন এই বয়সে ওই রকম তরতাজা একজন মানুষকে নিয়ে গেলেন। তবে আল্লাহ তার কোনো কাজের কৈফিয়ত চাওয়ার দুঃসাহস তো আমার মতো নগণ্য বন্দির নেই, তাই আর সেই বিষয়ে কথা নাই বলি। ভাসুরের মৃত্যুতে বাড়ি হলো নির্জন, নীরব, সব কিছু কেমন থমথমে হয়ে গেছে। পৃথিবীর নিয়ম অনুসারে এখন ভাসুরের বিধবা আর এতিম শিশুদের দায়িত্ব আমাদের, মানে আমার স্বামীর উপরই বর্তায়। তাতে আমার বিশেষ কোনো অসুবিধা থাকার কারণ নেই, কারণ আমি বাস্তবতা বুঝি। আর হয়তো এই বোঝাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। ভাসুরের তার স্ত্রী হিসেবে বড় যা যেমন ভেঙে পড়ে, অসহায় হয়ে পড়ে, ঠিক তেমনি আমার স্বামী রাফিও বড় ভাইয়ের হঠাৎ প্রয়াণে স্তব্ধ হয়ে যায়। আর এটাই তো স্বাভাবিক। হঠাৎ অসহায় হয়ে পড়া 2 নরনারী একে অপরকে সহায়ক হতে চেষ্টা করে। আমিও চুপচাপ দেখে যাই বললে মিথ্যা বলা হবে, সমর্থন করে যাই। হৃদয়ের আত্মীয় আত্মার আত্মীয় বিয়োগে একে অপরকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। তার জন্যই তাদের বেশিরভাগ সময় কাছাকাছি থাকতে হয়। কিন্তু কে জানতো তারা একে অপরের সহায় হতে গিয়ে আমাকে অসহায় করে দেবে। তারা কাছাকাছি থাকতে গিয়ে এতটাই কাছাকাছি হবে যে আমাকে ছিটকে পড়ে যেতে হবে। বাড়িতে আজ মিটিং বসেছে, স্বামী মারা যাবার 9 মাসের মাথায় কিভাবে মুক্তা ভাবি গর্ভবতী হয়, তাও পুরো 4.5 মাসের। এতদিন নাকি বুঝতে পারেনি, তাই কাউকে কিছু বলতে পারেনি। কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ অসুস্থ মনে হওয়ায় শাশুড়িমা জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর তখনই বিস্ফোরিত হয় পুরো বিষয়টি। আমার স্বামী বসে আছে আমার শ্বশুরের পাশে, তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আমার যা মুক্তা। শ্বশুরের সামনামুখী হয়ে বসেছেন আমার ননাস রাজিয়া সুলতানা, আর তার স্বামী মোহতার হোসেন এবং আমার শাশুড়ি মা। আর আমি লজ্জায় চুপ করে বসে আছি নিজ ঘরের খাটের দাসা চেপে ধরে। কি ভাবছেন কাঁদছি? কাঁদছি না। এরকম বিষয়ে কাঁদার কোনো কারণই নেই। কেন কাঁদবো? কেন কাঁদবো আমি? আমি কি কোনো অপরাধ করেছি? আমি তো কেঁদেছিলাম প্রথম দিন। দিন নয়, রাত। প্রথমবার যখন আমার স্বামী আমার গভীর ঘুমের সুযোগ নিয়ে নিজের শরীরের জ্বালা মেটাতে বড় ভাইয়ার বিধবার ঘরে গিয়ে দরজা লাগিয়েছিল। যখন ঘুম ভেঙে তাকে পাশে না পেয়ে সন্দেহবশত ভাসুরের দরজায় কান পেতেছিলাম, শুনতে পেয়েছিলাম তাদের সুখ আর্তনাদ।
বুঝতে পেরেছিলাম তাদের মনোবাসনা পূরণের সর্বোচ্চ চেষ্টা। সন্দেহ কেন করেছিলাম? হঠাৎ কি আর সন্দেহ হয়? না, ধীরে ধীরে হয়। যখনই অনুভব করলাম সান্ত্বনার বাণী আওড়াতে আওড়াতে ৩ মাসের বিধবা ভাবির সাথে আমার স্বামী প্রেম বাণীও আওড়াচ্ছে। সকলের কাছে তা কেবল রসিকতা মনে হলেও আমার কাছে তার রস নিংড়ানোর প্রথম ধাপই মনে হয়েছিল। পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকাকে পটাতে যে বাক্য আওড়ায় তা নিশ্চয়ই ভাবির সাথে আওড়ায় না, তাও কিনা সদ্য বিধবা ভাবির সাথে। আবার সেই পুরুষ যদি হয় এক বাচ্চার বাপ। সে যাই হোক, দিন দুপুরে তাদের কর্মকাণ্ডই আমাকে সন্দেহবাদী হতে বাধ্য করেছে, আর তার প্রমাণও পেয়ে যায় সেই রাতে। তবে বুঝতে পারছিলাম ঘটনা একদিনের নয়, কারণ প্রথমবারেই কেউ এতটা সাবলীলভাবে কারো ঘরে প্রবেশ করতে পারে না। তার মানে প্রায় সময় এরকম কাজ করা হতো আমার নাকের ডগায়, তা আমার মতো নির্বোধ বুঝতে পারেনি। আর তারই খেসারত এখন দিতে হচ্ছে। আমার স্বামীকে হাতে নাতে ধরেছি, তাও আজ প্রায় ৩.৫ মাস হয়ে গেছে। তাকে দেখে নীরবে ঘরে প্রবেশ করি। সে কিছু সময় আতঙ্ক, ভয়, লজ্জায় কিংবা হতভম্ব হয়েই হয়তো দাঁড়িয়েছিল দরজার সামনে। বুঝতে পারিনি বেচারা তার মানবিক কাজের বহিঃপ্রকাশ যে এমনি ঘটবে। তার মানব দরদি মনের ভেতরের পাতা যে এইভাবে আমার সামনে উন্মোচিত হবে তা হয়তো ঘুণাক্ষরেও আন্দাজ করেনি। এরপর থেকে আলাদা হলো আমাদের বিছানা। সে খাটে আর আমি ২.৫ বছরের শিশুকে নিয়ে মেঝেতে মাদুর পেতে থাকতে শুরু করলাম। আর যাই হোক, অন্যের একবার ব্যবহৃত জিনিস ব্যবহার করার অভ্যেস আমার নেই। রুচিতে কুলোয় না, আর এটা তো আস্ত একটা মানুষ। যদিও এটা প্রথম আমিই ব্যবহার করেছি, তবুও এটা এখন আরও একজনে ব্যবহৃত। বলা যায় আমার বেড়ে রাখা খাবারের মধ্যে হঠাৎ করে অন্য একজন নিজের নোংরা হাত দিয়ে দিল। সেটা নিশ্চয়ই আমি খাবো না, এটার ক্ষেত্রেও তেমনি। তবে তাতে আমার স্বামীর উপর বেশি একটা প্রভাব ফেলো না, কারণ যতই বলি সেও পুরুষ মানুষ, আর তাদের কাছে শরীরের ক্ষুধা মেটানোই জরুরি। সেটা হোক হালাল কিংবা হারাম, তার ক্ষেত্রে সেই বাণী মিথ্যা হওয়ার কোনো সুযোগই নেই। অবশ্য প্রথম ১৫ দিন সে কিছুটা শান্ত ছিল। একদম আদর্শ স্বামী হওয়ার প্রচুর প্রচেষ্টা করলো, তাতে আমার হৃদয়ে এক চুল পরিমাণ টনকও নড়ল না। অবশ্য সে সেই রাত থেকে শুরু করে পরের ১৫ দিন হাজারভাবে আমাকে বোঝাতে চেয়েছে, তার করা কাজের হাজারটা যুক্তি দেখাতে চেয়েছে, ক্ষমাও চেয়েছে। এমনকি ২-৪ বার পায়ে ধরেও ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই আমি এড়িয়ে গেছি। আমি কোনো কথা শোনার বা বোঝার বিন্দুমাত্র আগ্রহ দেখাইনি, কারণ প্রতিবারই আমার মন বলেছে একবার যে ঠকাতে পারে সে বারবার পারে। সুতরাং এই রকম বিশ্বাসঘাতক, বেইমান, প্রতারক, ছলনাকারীদের দ্বিতীয় সুযোগ দিতে নেই। আমিও তাই করেছি, তবে ভেবেছি হয়তো শুধরে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না, বরং ১৫ দিন পরে সে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও নিজের কাজে লেগে পড়ে, আর ধীরে ধীরে দূরে সরে যায় আমার মন মস্তিষ্ক থেকে। দীর্ঘ ১.৫ ঘন্টা মিটিং চলল, তাতেও কোনো সুফল পাওয়া গেছে বলে মনে হলো না। এরই মধ্যে সম্ভবত মুক্তা ভাবির মা বাবাও চলে এসেছে। আমি যদিও দেখিনি, তবুও বাইরের চিৎকার চেঁচামেচিতে তাদের গলারও শব্দ পাচ্ছি। তাই ধারণা করেই বললাম, পুরো সময়টায় থেমে থেমে শুনতে পেলাম আমার ননাসের মুখ থেকে নির্গত হওয়া কিছু বিচ্ছিরি শব্দ, যা ছিল আমার জায়ের জন্য, তার পাশাপাশি নিজের ভাইকেও দিল লানত। আর আমার জন্য চিরায়িত সান্ত্বনার বাণী শুধু শুনতে পেলাম না তাদের কোনো শব্দ। আমি জানি এই সমস্যার সমাধান আপাতত নাই, কারণ যতই হোক আপাতত যা মহিলা গর্ভবতী। আর এই অবস্থায় বিচার বলতে যা হওয়া উচিত তা আমাদের মডার্ন জগতে চলে না। ওইদিকে যতই হোক পেটের বাচ্চাটাই বাড়ির সম্পদ বলে আখ্যায়িত হচ্ছে। যদিও এটা কেবল বাচ্চাকে বাঁচানোর একটা প্রচেষ্টা জায়ের মা বাবা করছে। আমি অবশ্য তাতে খুশি, কারণ যাই হোক এতে ওই গর্ভে থাকা অবুঝ প্রাণীর কোনো দোষ নেই। তাছাড়া এমন একটা সময়ে জানাজানি হলো যে অ্যাবর্শন করানো যাবে না। মা বাচ্চার জীবনে ঝুঁকি রয়েছে। তাহলে এখন কি হবে? বাচ্চা পেটে থাকতে বিয়ে তো হয় না, আর সবচেয়ে বড় কথা আমার স্বামীর তো বউ আছে, একটা চাঁদের মতো বাচ্চা মেয়েও আছে। তাহলে কিভাবে কি হবে? এইদিকে এই কথা যদি বাইরে জানাজানি হয় তাহলে তো এই বাড়ির এত বছরের অর্জিত সম্মান সব ধুলোয় মিশে যাবে। আবার আমার স্বামী মহাশয় গো ধরে বসে আছে, সে বিয়ে করতে পারবে না কোনো মতে, সে তার স্ত্রী সন্তানদের অধিকার ভাগ করতে পারবে না। তার এই ছ্যাবলা কথায় আমার পেট ফাটানো হাসি আসছে। মানে শোয়ার সময় মনে হয়নি তার স্ত্রী অধিকার সে ভাগ করছে। এখন যখন জানাজানি হলো, বাচ্চার দায়িত্ব নেওয়ার ব্যাপার আসলো, তখন তার মনে হচ্ছে অধিকার ভাগ করা যাবে না। আসলে সে ভেবেছিল বিধবা ভাবির সাথে শুয়ে একটু মজা নেবে। অবশ্য ভাবিও তাই ভেবেছিল, অতিরিক্ত গরম হলে যা হয়, ঠান্ডা করার জন্য হোক কিংবা, কিন্তু অতিরিক্ত সহায় নিতে গিয়ে যে পেট বেঁধে যাবে তা তো মাথায় আসেনি। যাই হোক, এটা একান্তই তাদের বিষয়, কিন্তু আপাতত মনে হচ্ছে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি এবার নিজের স্থান ছেড়ে উঠে দাঁড়ালাম, উদ্দেশ্য বাইরে যাব। দরজার সামনে এগোতেই শুনতে পেলাম কিছু পড়ার শব্দ।
বেশ বড় কিছু পড়ার শব্দ, কারণ একদম কর্নারে হওয়া সত্ত্বেও আমার ঘর অবধি পৌঁছে গেছে সেই আওয়াজ। তাই দ্রুত পায়ে বেরিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পর বুঝলাম আমার স্বামীকে আমার ননাস থাপ্পড় মেরেছে, যার দরুন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে যায় টেবিলের পাশে, আর তার সাথে হাত লেগে পড়ে যায় টেবিলের উপরে থাকা পানির জগটা। আমি আর সামনে এগোলাম না। যতই হোক সে আমার স্বামী, আমার সন্তানের বাবা। তাকে এইভাবে অপদস্থ হতে সামনে দাঁড়িয়ে চোখে দেখার মতো অতটাও ধৈর্যশীল বা সাহসী আমি নই। তাই একটু আগে নিজের দ্বারা নেওয়ার সিদ্ধান্ত মোতাবেক কাজ করার জন্য ঘরেই ফিরে এলাম। বোরকা পরা, কোলে 2.5 বছরের মেয়ে, এক হাত দিয়ে টেনে আনা ট্রলি দেখে মিটিংয়ে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্যর চোখে মুখে প্রশ্নের ওড়াউড়ি। আমি কাউকে কিছু না বলে সোজা দাঁড়ালাম আমার শ্বশুরের সামনে। তার উদ্দেশ্য বললাম, আমি চলে যাচ্ছি, আর এটাই একমাত্র সমাধান। আমার কথায় পরিবেশ আবারও কেমন থমথমে হয়ে গেল। বুঝতে পারছে না হয়তো এই মুহূর্তে আমাকে কি বলা উচিত, কিন্তু পরক্ষণে ঘটা বিষয়ে কেউ বিরক্ত তো কেউ আশ্চর্য। আমার যা হুট করে আমার পায়ের সামনে পড়ে গেল, বারবার আকুতি করে এটাই বলছে আমি যেন না চলে যাই। তার ভাষ্যমতে আমরা দুজন মিলেমিশে সংসার করব। সে কখনো আমার কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমি যা বলবো তাই মেনে নেবে, বিনিময়ে শুধু তার সন্তানের পরিচয়টা দিলেই হবে। কোনোদিন সতীনের চোখে দেখবে না, ছোট বোনের মতোই আমাকে আগলে রাখবে। তার কথায় আমি উত্তর দিলাম না। আমি তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না। সত্যি বলতে এই মানুষ দুটোর সাথে কথা বলতেই আমার এখন ঘৃণা করে। তার চেয়ে বড় কথা, ওনার জন্য এই মুহূর্তে আমার মুখে যেই কথা আসছে তা উচ্চারণ করে আমি আমার ব্যক্তিত্ব সম্মান নষ্ট করতে ইচ্ছুক নয়। চোখ তুলে তাকালাম আমার স্বামীর পানে। ছলছল দৃষ্টিতে মুঠোবন্দি করে বারবার ইশারায়, শুধু ইশারায় নয়, বিড়বিড় করেই বলছে আমি যেন না যাই। কিন্তু আমি তো আমার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আর কারো কথায় তা পরিবর্তন করব না। আমার মেয়ের দিকে তাকিয়ে শাশুড়িমা আর্তনাদ করে উঠল। চোখের জল নাকের জল এক করে হাউমাউ করে কাচ্ছে আর বলছে, এই চাঁদের মতো মাইয়ার কথাও কেন একবার আমার স্বামী ভাবলো না? আমি চলে গেলে মাইয়াটার কি হইব? তার কথায় বিরক্ত লাগছে, কারণ আমার স্বামী আর জায়ের এই পরিণতি হওয়ার জন্য ওনার এই কান্নাই দায়ী। বারবার বড় ছেলে সন্তানের দায়িত্ব ছোট ছেলের কাঁধে চাপিয়ে দিতে গিয়ে বউয়ের দায়িত্বও দিয়ে দিয়েছে। না, তার দোষ নেই, কারণ উনি তৎক্ষণাৎ যা ভালো তাই ভেবেছিলেন। কারো দায়িত্ব নিতে গেলেই যে তার সাথে শুয়ে পড়তে হবে, এটা নিশ্চয়ই দায়িত্ববোধের তালিকায় থাকে না। ওনার থেকে মনোযোগ সরিয়ে শ্বশুরের উদ্দেশ্য কাট কাট গলায় জানালাম, আমি তাদের ছেলের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম, এবং আজকের পর থেকে আমার সন্তানের দায়িত্ব থেকেও তাকে মুক্ত করলাম। আমি যাওয়ার পরই ডিভোর্স লেটার পেয়ে যাবে, এবং অবশ্যই আজকের পর কোনো দিন আমার সন্তানের আশেপাশে যেন তাদের ছেলেকে না দেখি। কারণ আমি চাই না এমন নোংরা চরিত্রের পিতার সান্নিধ্য আমার সন্তান বেড়ে উঠুক। সুতরাং তার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে আমি নারাজ। আর হ্যাঁ, আমার সন্তান আজ থেকে জানবে সে এতিম। তার জন্মের আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। কথাটা শোনা মাত্রই আমার স্বামী তেতে উঠল। প্রথমে সে আমাকে কিছুতেই ছাড়বে না। দ্বিতীয়, আমি যদি যাই তবে অবশ্যই যেন তার সন্তানকে রেখে যাই। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমার কথার নড়চড় হতে আমি দিলাম না। আর আমাকে আটকানোর মতো পরিস্থিতি আপাতত কারোরই ছিল না। আমি পা বাড়াতেই আমার যা বলল, এত তেজ ভালো না। সে তো বলেছে আমার সব কিছু মেনে নিয়েই সংসার করবে। তারপরেও কেন আমি এত তেজ দেখাচ্ছি? কথাটা আমার গায়ে আগুন লাগানোর মতোই জ্বলে উঠল। কিছু বলতে না চেয়েও বলে ফেললাম, আপনার শরীরে অনেক ক্ষুধা ভাবি। আর তাই তো স্বামী মারা যাওয়ার 3 মাসের মাথায় দেবরের সাথে শুয়ে পড়লেন। কিন্তু আমার শরীরে এত ক্ষুধা নাই, তাই আমি সারা জীবন একা কাটাতে পারবো। কিন্তু সতীনের সংসার নয়। সতীন দেখে বিয়ে বসিনি, সুতরাং সতীন নিয়ে সংসার করার প্রশ্নই ওঠে না। ওটা আপনার মতো অতিরিক্ত গরম শরীরের নারীদের জন্য প্রযোজ্য। কথাটা বলে পিছু ফিরে দেখলাম না। দেখার প্রয়োজন নেই বলে মনে করলাম, কারণ আমি বরাবরই অতীতের কালো অধ্যায় ঘাঁটতে অপছন্দ করি। সব ছেড়ে এসেছি আজ প্রায় 22 বছর। মেয়ের বয়স এখন 24 ছেড়ে 25-এ পড়বে। ও হ্যাঁ, আজ আমার মেয়ের বিয়ে। আজ আবারও দেখা হবে তাদের সাথে। তবে একই পরিচয় নয়, কারণ আমার মেয়ে জানে তার বাবা মৃত। আর আজ সেই মানুষেরা তার বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে তাকে দেখতে আসবে। তারা তার পূর্ব পরিচিতি সম্পর্কে বেশ দূরে চাচা চাচি। হ্যাঁ, তারা বিয়ে করেছে, অবশ্য করতে বাধ্য হয়েছে। আমি আসার কয়েকদিনের মধ্যেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিলাম। এরপর নিয়ম অনুসারে আমাদের ডিভোর্স সম্পন্ন হয়। তার মধ্যেই সময়ের পরিক্রমায় আমার জায়ের পেটে থাকা আমার স্বামীর সন্তান দুনিয়ার মুখ দেখে। তারপরে আমার শ্বশুর জোর করেই বড় ছেলে বিধবার সাথে ছোট তালাকপ্রাপ্ত ছেলের বিয়ে দেন।
কিন্তু আশ্চর্যের বিষয়, বিয়ে করার সাথে সাথে আমার স্বামী, ও সরি, এক্স স্বামী গায়েব হয়ে যায়। এরপর ফেরে প্রায় ২.৫ বছর, কিন্তু এর মতো ঘটে যায় বহু ঘটনা। তাদের কৃত কলাপ পাড়ায় জানাজানি হয়ে যাওয়াতে আমার শ্বশুর হার্ট অ্যাটাক করে মারা যান। এটা তো হওয়ারই ছিল, তবুও কেন ভদ্রলোক এতটা কষ্ট পেল বুঝলাম না। যাই হোক, কেন জানি তাদের জন্য আমার ন্যূনতম সহানুভূতিও কাজ করে না। যোগ্য উত্তরসূরির অভাবে পারিবারিক ব্যবসায়ও ধস নামে। আর তারপর না হয় নাই বললাম। হয়তো পাঠক মহল বুঝতে পারছেন। ও হ্যাঁ, আমার এক্স স্বামী ফিরে এসে তার রেখে যাওয়া ভাবি উপস্ত্রীর সাথে সংসার শুরু করে, এবং তাদের ঘরে এখন ৪ জন সন্তান, দুটো তার বড় ভাইয়ের আর দুটো তার নিজের ঔরসজাত। শুনেছি মোটামুটি তারা ভালোই আছে। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এক মেয়ে নিয়ে আমার সুখের শেষ নেই। মেয়ে আমার ডাক্তারি পড়ছে, জামাই একজন সফল ডাক্তার। যদিও নতুন, তবুও বেশ নামডাক আছে। আলহামদুলিল্লাহ আমি সুখী। গলা উঁচিয়ে চিৎকার করে বলতে পারি আমি সুখী। আমি এই গল্পের মাধ্যমে আমাদের সমাজে ২ ধরনের নারীকে দেখাতে চেয়েছি। একজন যে কিনা স্বামী বিয়োগে নিজেকে এতটাই অসহায় ভাবতে শুরু করলো যে নিজ দেবরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেও সংকোচ বোধ করেনি। একবার হয়তো ভাবারও দরকার মনে করেনি যে ওই দেবরের বউ আছে, বাচ্চা আছে। তার এই সহায় নেওয়ার সুযোগে সে অন্য নারীকে অসহায় করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে অন্য একটি বাচ্চার সুন্দরভাবে বাঁচার অধিকার। অপরদিকে অন্যজন ছিল সমাজের সেই নারীদের রূপ, যারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না, আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও অনীহা প্রকাশ করে। তারা তাদের প্রতি এতটাই আত্মবিশ্বাসী থাকে যে তারা মনে করে এইসব এড়িয়ে নিজেকে ঝামেলামুক্ত রাখাই শ্রেয়। একা জীবন কাটানো সহজ যদি নিজের প্রতি ভালোবাসা থাকে। পুরুষের দোষ এই গল্পে দেব না, কারণ যদি যা চরিত্রের নারীটি সুযোগ না দিত, তবে নিশ্চয়ই দেবর নামক পুরুষটি লুফে নিতে পারতো না। এতটাও সাহস হতো না সবল স্ত্রী রেখে বিধবা ভাবির দিকে নজর দেওয়ার। এক্ষেত্রে অবশ্যই দোষের ভাগ বেশি বর্তায় নারীর দিকে। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা অন্য একজন নারীর সংসার নষ্টের কারণ। সুখী হওয়ার জন্য পাশে যে পুরুষই থাকা লাগবে তার কোনো যুক্তিগত কারণ নেই। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো এরকম নোংরা পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে রাখতে চাইবে না। অন্তত আমি তো নাই। আমি এরকম মানুষ থেকে বহু দূরে সরে যাই। আমার কাছে এর চেয়ে সঠিক সমাধান নেই, কারণ আল্লাহর বিচার সর্বোচ্চ কঠিন, আর আমি তার জন্যই অপেক্ষামান। আর যদি আসে ভালোবাসার কথা, তাহলে বলবো, জীবনে যদি কাউকে একবার মন থেকে সত্যি ভালোবাসা যায়, তারপর আর কাউকে ভালো লাগে না, ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। আর সে যদি হয় বৈধ সঙ্গী, তার অনুপস্থিতিতে যদি কারোর প্রতি অনুভূতি সুরসুরি দেয়, তাহলে বুঝতে হবে দুটো বিষয়: এক, নিজের সঙ্গীর প্রতি সত্য শুদ্ধ ভালোবাসা নেই; দুই, নতুন জনের প্রতি শারীরিক মোহ, অথবা নতুন পুরাতন দুজনের প্রতি মোহ, কারণ ভালোবাসা একবারই হয়। আমার এক্স স্বামী আর জায়ের মাঝে কোনটা ছিল সেটা পাঠকগণই ঠিক করে দেন। আমি অতটা জ্ঞানী নয়। ধন্যবাদ সবাইকে। মন্তব্য করে আপনাদের সিদ্ধান্ত জানাতে ভুলবেন না দয়া করে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।